ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে স্টার্ট করব ক্লাস 11 সায়েন্সের একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে পিরিয়ডিক টেবল অ্যান্ড its property। পিরিয়ডিক টেবল, ওকে, পিরিয়ডিক টেবল এবং তার ধর্ম। পিরিয়ডিক টেবলের কি এখন দেখো একটা বিষয় দাঁড়াচ্ছে প্রশ্ন এখানে, যে পিরিয়ডিক টেবল কি অ্যাকচুয়ালি, হোয়াট ইজ পিরিয়ডিক টেবল, হোয়াট ইজ পিরিয়ডিক টেবল। তো অ্যাকচুয়ালি এরকম কোনো ডেফিনেশন নেই যে পিরিয়ডিক টেবলগুলো কী। তো পিরিয়ডিক টেবলটা হচ্ছে পিরিয়ডিক টেবলটা কী এরকম কোনো ডেফিনেশন পাওয়া যাবে না, সংজ্ঞা কোনো পাওয়া যাবে না। যদি এমনি ডিফাইন করতে চাই আমরা জাস্ট বলবো যে দ্য টেবল at which the different elements were arranged with their responding properties। যে ওই এলিমেন্টগুলো এমন একটা টেবিল, যে টেবিলে বা যে সারণীতে এলিমেন্টকে তার ধর্ম অনুসারে ভাগ করা যায় বা একটা সজ্জায় রাখা যায়, অ্যারেঞ্জ করা যায়, ঠিক আছে। রেসপন্ডিং প্রপার্টি, তাদের বিভিন্ন ধর্ম অনুসারে যে ধর্মতে তারা সাড়া দেয় সেই ধর্ম অনুসারে মৌলগুলোকে যে সারণীতে রাখা হয় সেটাকে আমরা পিরিয়ডিক টেবল বলি, ঠিক আছে। এখন মৌল জিনিসটা কি সেটা তোমরা এর নিচু ক্লাসে পড়ে এসছো, মৌল, পরমাণু, অণু, এইসব জিনিসগুলো তোমরা নিচু ক্লাসে পড়ে এসছো। তো এবার আমরা দেখবো জাস্ট আজকে যেটা পড়াবো বেসিক্যালি সেটা হচ্ছে হিস্ট্রি অফ পিরিয়ডিক টেবল, হিস্ট্রি অফ পিরিয়ডিক টেবল, ওকে। পিরিয়ডিক টেবলের রেভলিউশন কিভাবে হয়েছিল, কিভাবে আমরা পিরিয়ডিক টেবল আজকে যেটা দেখছি, যেটাকে আমরা আধুনিক দীর্ঘ পর্যায় সারণী বলি, কি বলি, যেটাকে আমরা আধুনিক দীর্ঘ পর্যায় সারণী বা লং পিরিয়ডিক টেবল বলি, সেটা অ্যাকচুয়ালি এসেছে কোথা থেকে, সেটা স্টার্ট হয়েছে কোথা থেকে। তার এলিমেন্টের আবিষ্কার থেকে শুরু করে নিয়ে সেই এলিমেন্টকে ক্লাসিফাই করা, সেই এলিমেন্টকে কি বলবো শ্রেণীবিন্যস্ত করা, সেগুলো হচ্ছে তাদের হিস্ট্রি। অ্যাকচুয়ালি পিরিয়ডিক টেবলের ডেভেলপমেন্টটা দেখবো আমরা, কি দেখবো, ডেভেলপমেন্ট, ওকে। পিরিয়ডিক টেবলের যতগুলো এই পর্যন্ত এলিমেন্ট আবিষ্কার হয়েছে সেই দেখবো আমরা আর কি। তো হিস্ট্রি একদম যদি প্রাচীনকালের হিস্ট্রিতে আমরা যাই, প্রাচীনকালের অ্যানসিয়েন্ট হিস্ট্রিতে যদি চলে যাই আমরা, অ্যানসিয়েন্ট হিস্ট্রি, তো অ্যানসিয়েন্ট হিস্ট্রিতে সেই সময়, তৎকালীন সময়ে, একদম প্রাচীনকালে বিফোর ক্রাইস্ট, খ্রিস্টপূর্বাব্দের ওই সময়, তখন একটা দার্শনিক ছিলেন যে নাম হচ্ছে অ্যারিস্টটল। তোমরা সবাই নাম শুনেছো অ্যারিস্টটলের। তো তিনি মোটামুটি একটা আনুমানিক ধরে নেওয়া হয় 330 খ্রিস্টপূর্বাব্দের, 330 বিসি, বিফোর ক্রাইস্ট, 330 বিসিতে। তখন অ্যারিস্টটল ভাবত যত এই পৃথিবীতে যা এলিমেন্ট রয়েছে, এই এলিমেন্টের মধ্যে শুধুমাত্র চারখালা এলিমেন্টই রয়েছে, যাকে আমরা বলি 4 এলিমেন্ট থিওরি, যেটাকে আমরা বলি কি 4 এলিমেন্ট থিওরি, ঠিক আছে। চারখানায় রয়েছে কি, মাটি আর্থ, ফায়ার আগুন, ওয়াটার অ্যান্ড এয়ার বায়ু। বলছে অ্যারিস্টটলের মতানুসারে 330 খ্রিস্টপূর্বাব্দে ওর একটা থিওরি ছিল, যেটাকে আমরা 4 এলিমেন্ট থিওরি বলি। এই পৃথিবীতে যত এলিমেন্ট সেই মুহূর্তে পাওয়া গেছিলো, সেই এলিমেন্ট এই 4টে জিনিসের মধ্যেই থাকতে পারে,
যেটা হচ্ছে কি মাটি, আগুন, জল, বায়ু, ঠিক আছে, এই চারটের মধ্যে থাকতে পারে। এটাকে আমরা অ্যারিস্টটলের 4 এলিমেন্ট থিওরি বলি। সেকেন্ড হচ্ছে কি, সেকেন্ড দেখো আর একটা রয়েছে যেটা ল্যাভোইসিয়ার ছিল একজন বিজ্ঞানী, অনেক বছর পরে। এর মাঝে যে কোনো বিজ্ঞানী এইসব নিয়ে কথা বলেননি সেটা নয়, বাট সেগুলো উল্লেখযোগ্য নয়। ল্যাভোইসিয়ার বলে একজন বিজ্ঞানী ছিলেন, যিনি 1789-এ 1789 সালে প্রথম তিনি যত এলিমেন্ট সেই সময় পাওয়া গেছিলো, সেই সময় 1789-এ টোটাল এলিমেন্ট আবিষ্কার হয়েছিল 33 এলিমেন্টস। সেই সময় 33 এলিমেন্টস আবিষ্কার হয়েছিল সেই সময়, ঠিক আছে। তিনি একটা লিস্ট প্রকাশ করেছিলেন সেই সময়, তখন 33টা এলিমেন্টের একটা লিস্ট প্রকাশ করেছিলেন ল্যাভোইসিয়ার কি হাইড্রোজেন আবিষ্কার করেছে, জল আবিষ্কার করেছে। অ্যাকচুয়ালি ল্যাভোইসিয়ারকে বলা হয় ফাদার অফ মডার্ন কেমিস্ট্রির জনক, আধুনিক রসায়নের জনক বলা হয় ল্যাভোইসিয়ারকে, ঠিক আছে। তো ল্যাভোইসিয়ার অ্যাকচুয়ালি কী করেছিলেন, তিনি প্রথম বলেন এটা, বা তিনি এটা ধারণা করেন ডিস্টিংগুইশড বিটুইন মেটালস অ্যান্ড নন মেটালস। তিনি প্রথমেই ধাতু, মেটাল মানে কি ধাতু, নন মেটাল মানে হচ্ছে অধাতু, তিনি প্রথম ধাতু এবং অধাতুর মধ্যে পার্থক্য করেন। অ্যাকচুয়ালি আমাদের টার্গেট এটাই থাকবে, বা পিরিয়ডিক টেবিল তৈরি করার উদ্দেশ্য এটাই ছিল যে একই ধর্মবিশিষ্ট ধাতুগুলোকে বা একই ধর্মবিশিষ্ট মৌলগুলোকে, ধাতু বলাটা ভুল হবে, একই ধর্মবিশিষ্ট মৌলগুলোকে এক জায়গায় রাখা। তো তিনি কি করলেন, যেগুলো ধাতু সেই ধাতুকে এক জায়গায় রাখলেন, আর যেগুলো অধাতু তাদেরকে এক জায়গায় রাখলেন। কে রাখলেন? এটা ল্যাভোইসিয়ার প্রথম করেন, সেই কারণে তাকে ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি বলে। এ আবার জলও আবিষ্কার করেছিল, ডিসকভার্ড ওয়াটার, H2O, এতে জল আবিষ্কার করেছিল। তার আগে যে জল ছিল না সেটা নয়, ছিল, বাট জলে যে শুধুমাত্র হাইড্রোজেন আর অক্সিজেন থাকে এটা তিনি প্রথম প্রমাণ করেন, এবং হাইড্রোজেন অক্সিজেনকে রিয়াকশন ঘটিয়ে তিনি জল আবিষ্কার করেন প্রথম, ঠিক আছে। ওকে, তাহলে ফার্স্ট গেল কে? অ্যারিস্টটল, যেটা হচ্ছে 330 খ্রিস্টপূর্বাব্দে। তারপর অনেক বছর পর প্রায় 2000 বছর পূর্বে, 2000 বছর পরে ল্যাভোইসিয়ার বলে একজন বিজ্ঞানী এলেন। সেই সময় 33খানা মৌল আবিষ্কার হয়েছিল, এবং সেই মৌলগুলোকে তিনি একটা খাঁচার মধ্যে, একটা ধাঁচের মধ্যে ফেলেন, এবং সেই মৌলগুলোর মধ্যেই তিনি খুঁজে বার করেন পার্থক্য। সে পার্থক্য করেন দুটো জায়গায়, মানে দুটোভাবে সেই মৌলগুলোকে ভাগ করা হয়, একটা হচ্ছে মেটাল আর একটা হচ্ছে নন মেটাল, ধাতু আর অধাতু। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কেন, এটা ত্রুটিটা কী ছিল? ত্রুটিটা হচ্ছে এটাই যে এই সময় কিন্তু কোনো ধাতু কলক আবিষ্কার হয়নি, ঠিক আছে। এ সময় মেটালয়েডসের ডিসকভারি হয়নি, কিন্তু সেই সময় হয়নি। তাই ল্যাভোইসিয়ার মেটালয়েড সম্বন্ধে কিছু বলতে পারেননি, হি কুডন্ট টেল এনিথিং অ্যাবাউট মেটালয়েডস। তার মানে মৌলগুলোর মধ্যে ধাতু অধাতু ছাড়াও যে নতুন আর একটা জিনিস থাকে, যেটাকে আমরা কি বলি ধাতুকল্প, সেই সম্বন্ধে তিনি কিন্তু কোনো ধারণাই দিতে পারেননি, কেননা সেই মুহূর্তে তিনি জানতেনই না বিষয়টা কী জিনিস, যে তার মধ্যে ধাতব ধর্মও থাকে। ধাতুকল্প মানে কি, এর মধ্যে ধাতব ধর্মও থাকবে, আবার কি অধাতব ধর্মও থাকবে, ঠিক আছে। এটাই হচ্ছে ধাতুকল্প। তো তিনি এই কথাটা বলতেই পারেননি, তাহলে এটা তার একটা ত্রুটি থেকে গেল, একটা ডিমেরিটস থেকে গেল, একটা ডিমেরিট, ওকে, সেই কারণে এটা বাদ হয়ে গেছে। নেক্সট আমরা আসবো, বি গেল, এবার হচ্ছে সি। এই সময় মাঝে একটা আছে, সব বইয়ে পাওয়া যায় না হিস্ট্রিগুলো, যার নাম হচ্ছে বার্জেলিয়াস, যার নাম হচ্ছে বার্জেলিয়াস বলে একজন বিজ্ঞানী আসেন, যিনি প্রথম কিন্তু অ্যাকচুয়ালি, এটা সালটা আগে লিখে দিই, 1821, তিনি প্রথম একটা পিরিয়ডিক টেবিল বা একটা সারণী তৈরি করে। হি
ডেভেলপড, হি ডেভেলপড আ টেবল। টেবল মানে কি, এখানে টেবিল নয়, টেবল মানে হচ্ছে সারণী, ঠিক আছে? এই যে এরকম করি না আমরা, ছক কাটি, ঘর তৈরি করি, এটা হচ্ছে টেবল, ঠিক আছে? এগুলো হি ডেভেলপড আ টেবল অফ অ্যাটমিক ওয়েট, মানে মৌলগুলো তৎকালীন সময়ে যতগুলো মৌল আবিষ্কার হয়েছিল সেই মৌলগুলোর আণবিক ভর পারমাণবিক ভর নিয়ে একটা টেবিল তিনি তৈরি করেন, ঠিক আছে? এবং প্রতিটা মৌলের ক্ষেত্রে একটা সিম্বল তিনি বার করেন আর কি, যেটা আমরা এখন দেখি, সিম্বলাইজ করেন তিনি আর কি। তাহলে কি বললাম, বার্জেলিয়াস 1828 খ্রিস্টাব্দে তিনি প্রথম ডেভেলপ করেন একটা টেবিল, যে টেবিলটা অ্যাটমিক ওয়েটের ওপর ডিপেন্ড করে তৈরি করা হয়েছিল এবং সেটা সিম্বলাইজও করেন তিনি, কে? বার্জেলিয়াস। বোঝা গেছে? বার্জেলিয়াসের পরেই, মানে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয় বলেই তোমাদের বইয়ে নেই, বাট এগুলোকে একদমই ছেড়ে দেওয়ার মতো নয়। ওকে, নেক্সট হচ্ছে, এটা সবচেয়ে তোমাদের বইয়ের প্রথম এবার আসছে, যেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ডিতে, যেটা হচ্ছে ডোবেরিনার্স ট্রায়াডস, ডোবেরিনারের ত্রয়ী সূত্র, যেটা তোমাদের বইয়ে দেওয়া রয়েছে 1829, ডোবেরিনারের ত্রয়ী সূত্র। তো অ্যাকচুয়ালি সূত্রটা কী ছিল আগে একটু দেখে নিই, ট্রায়াডস এই নামটা কেন হচ্ছে, ঠিক আছে? তো সূত্রটা একটুখানি আমরা লিখে দিই। তো সূত্রে তিনি বলেছিলেন যে হি অ্যারেঞ্জড এলিমেন্টস in increasing order of atomic masses, increasing order of atomic mass in group of 3 elements having, ব্র্যাকেটে লিখতে পারো এটা, হ্যাভিং সেম প্রপার্টিজ, ওকে? তাহলে কি, হি অ্যারেঞ্জ এলিমেন্টস ইন ইনক্রিজিং অর্ডার অফ অ্যাটমিক মাসেস ইন গ্রুপ অফ 3 এলিমেন্টস হ্যাভিং সেম প্রপার্টিজ অ্যান্ড found that atomic mass of middle element in group A is equal to the average of atomic mass of other two elements. ভয় পেয়ে যেও না, পুরোটা ইংরেজিতে লিখছি বলে ভেবো না যে বোঝা যাবে না, খুব সিম্পল জিনিস, যেরকম তোমরা ইংরেজি পড়ো সেই হিসেবেই ব্যাপারটাকে বোঝাচ্ছি। দেখো, বলছে হি অ্যারেঞ্জড এলিমেন্ট, তিনি মৌলগুলোকে সাজালেন কিভাবে, ইন ইনক্রিজিং অর্ডার অফ অ্যাটমিক মাস, ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে, ইন গ্রুপ অফ 3 এলিমেন্ট, 3টি করে মৌল নিলেন, অ্যান্ড ফাউন্ড, এবং দেখলেন যে অ্যাটমিক মাস অফ দ্য মিডল এলিমেন্ট, মধ্য এলিমেন্টার অ্যাটমিক মাসটা ইজ ইকুয়াল টু অ্যাভারেজ অফ অ্যাটমিক মাস অফ আদার 2 এলিমেন্ট। ঠিক আছে, তার মানে কি, তিনি 3টে করে মৌল নিলেন, এবং 3টে করে মৌল কিভাবে নিলেন, তাদের ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে নিলেন, এবং তিনি দেখলেন যে মাঝের মৌলটির পারমাণবিক ভর পাশাপাশি অবস্থিত এই দুটো মৌলের পারমাণবিক ভরের গড় বেরোচ্ছে। কি বেরোচ্ছে? অ্যাভারেজ বেরোচ্ছে, গড় বেরোচ্ছে। উদাহরণটা দিই তাহলে বুঝতে পারবে। এক্সাম্পল, ধরো আমি নিলাম লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। লিথিয়ামের অ্যাটমিক মাস হচ্ছে 7, সোডিয়ামের হচ্ছে 23, আর পটাশিয়ামের হচ্ছে 39। ওকে, তাহলে কি বললাম, যে তিনি ক্রমবর্ধমান 3টি করে মৌল নিলেন, এবং নিয়ে
এটা দেখলেন যে তারা পারমাণবিক ভরের ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে মৌলগুলো সাজানো আছে, ঠিক আছে, একই গ্রুপের মৌল। এবং তিনি দেখলেন যে মাঝের মৌলটির পারমাণবিক ভর যে বাকি মৌল দুটো রয়েছে তাদের পারমাণবিক ভরের গড়, মানে আনুমানিকভাবে গড়ের সাথে সমান, ঠিক আছে। তাহলে দেখো পাশাপাশি আছে লিথিয়াম আর পটাশিয়াম, তাহলে লিথিয়ামের হচ্ছে 7 আর পটাশিয়ামের হচ্ছে 39, এটার গড় মানে 2 দিয়ে ভাগ, অ্যাভারেজ মানে তার মানে 46/2 মানে দেখো 23 আসছে। মানে এক্স্যাক্টলি সমান হবে সেটা নয়, আনুমানিকভাবে সমান, কোনো কোনো ক্ষেত্রে সমান হয়ে যেতে পারে, কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে 1-2 পয়েন্ট এদিক ওদিক হচ্ছে, ঠিক আছে। তাহলে কি বললাম, সূত্রটা আরেকবার বলে দিচ্ছি বা থিওরিটা আরেকবার বলে দিচ্ছি, যে তিনি ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে 3টি করে মৌল নিয়ে একটা গ্রুপ তৈরি করলেন সেম গ্রুপের, যেগুলো তাদের ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে রয়েছে। এবং তিনি দেখতে পেলেন যে মাঝের মৌলটির পারমাণবিক ভর বাকি দুটো মৌলের পারমাণবিক ভরের সাথে আনুমানিকভাবে, ওই পারমাণবিক ভর দুটির গড়ের সাথে আনুমানিকভাবে সমান, ঠিক আছে। মাঝের মৌলটির পারমাণবিক ভরটি আনুমানিকভাবে পাশাপাশি উপস্থিত মৌল দুটির গড়ের সাথে সমান। বোঝা গেছে বিষয়টা? তাহলে এক্সাম্পল এটা একটা দেখলাম। দ্বিতীয় এক্সাম্পল আমরা আর একটা দেখব। ধরো ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম আর হচ্ছে ধরো তোমার বেরিয়াম, এটাকে আমরা নিয়েছি। আর ক্যালসিয়ামের কত 40 আর বেরিয়ামের হচ্ছে কত 137 আর এর হচ্ছে 87.6। যদি গড় নেওয়া হয়, ঠিক আছে, যদি আমরা অ্যাভারেজ নিই 137 + 40/2, একটুখানি হিসেব করে দেখছি, একটুখানি সময় লাগবে, তোমরা নিজেরাও দেখে নিতে পারো। ওয়েট 137 + 40 / 2, 88.5 এটা আসছে। তাহলে দেখো এই 88.5টা আমাদের থিওরিটিক্যালি বেরিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রনসিয়ামের কত 87.6। তাহলে আমি বলেছিলাম আনুমানিকভাবে সমান হবে, মানে 1 পয়েন্ট এদিক ওদিক হলো। কোনো কোনো ক্ষেত্রে যেমন সোডিয়ামের ক্ষেত্রে 23 একদম মিলে গেছিলো, স্ট্রনসিয়ামের ক্ষেত্রে মিলল না, বাট আনুমানিকভাবে গড়ের সাথে সমান হচ্ছে। আর একটা ধরো আছে, ধরো তোমার ক্লোরিন, তারপর ব্রোমিন, আয়োডিন। ওকে, ক্লোরিনের ক্ষেত্রে হচ্ছে 35.5, আয়োডিন হচ্ছে 127 আর হচ্ছে ব্রোমিন হচ্ছে 80। ওকে, তাহলে ব্রোমিনের পারমাণবিক ভরটা এদের দুজনের গড় হবে, ঠিক আছে, এদের দুজনের কী হবে গড়, অ্যাভারেজ হবে। কীরকম, তাহলে লিখি 127 + 35.5 / 2, ঠিক আছে। তাহলে কত হচ্ছে দেখো 127 + 35.5 / 2, 81.25, কত হচ্ছে 81.25। এক্ষেত্রে দেখো 81.25 এর মধ্যে একটুখানি পার্থক্য, 1.25 ডিফারেন্স রয়েছে, ঠিক আছে। তো এই যে ওর থিওরি, যে থিওরিতে আমরা দেখলাম কি, যে মাঝের মৌলটির পারমাণবিক ভর পাশাপাশি উপস্থিত মৌল দুটোর পারমাণবিক ভরের সাথে, ভরের গড়ের সাথে কি হচ্ছে, সমান হচ্ছে। বোঝা গেছে? কিন্তু এই ট্রায়াডসটা কিন্তু বেশি দিন চলল না। কেন? যে শুধুমাত্র তিনি হি গেভ দ্য আইডিয়া about triads only for 9 to 12 elements, শুধুমাত্র 9টা থেকে 12টা মৌলের ক্ষেত্রে এই ট্রায়াডসটা প্রযোজ্য হয়েছিল, এটা অ্যাপ্লিকেবল হয়েছিল, তারপর আর হয়নি। সেই কারণেই এই ট্রায়াডসটাকে আর বেশি দূর নিয়ে যাওয়া যায়নি। এটা হচ্ছে এর ডিমেরিটস, এটা হচ্ছে কি এর ডিমেরিটস, ত্রুটি। বোঝা গেছে বিষয়টা? ভেরি গুড। এটা তাহলে মেন্ডেলিভ বলছি, ডোবেনিয়ারের ত্রয়ী সূত্র বোঝা গেল। ডোবেনিয়ারের ত্রয়ী সূত্র অ্যাকচুয়ালি মূল কথাটা কি? মূল কথাটা হচ্ছে এটাই যে মাঝের মৌলটির পারমাণবিক ভর পাশাপাশি অবস্থিত মৌল দুটোর পারমাণবিক ভরের গড়ের সাথে আনুমানিকভাবে সমান, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে তোমার বা সামথিং যাই এলো, নিউল্যান্ডস অক্টেভ। ওকে, নিউল্যান্ডস অক্টেভ ল বা যাই বলবো না কেন। ওকে, তো নিউল্যান্ডস অক্টেভ লয় অ্যাকচুয়ালি কী বলেছিলেন তিনি, আগে লিখে দিই। হি অ্যারেঞ্জড এলিমেন্টস
he arranged elements in increasing order of atomic mass and found that এবং তিনি দেখলেন যে every eighth element resembles properties similar to the first element বলছে কি যে নিউল্যান্ড অক্টেভে বলেছে যে 8টা করে মৌল তিনি নিলেন বা 8টার বেশিও মৌল তিনি নিলেন এবং তাদেরকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজাতে শুরু করলেন এবং দেখলেন যে প্রতি ক্ষেত্রে অষ্টম মৌলটি 8th এলিমেন্টটি ওই প্রথম মৌলের সাথে সমধর্ম বিশিষ্ট হচ্ছে, একই ধর্ম হচ্ছে। তাই বলছি হি অ্যারেঞ্জ দ্য এলিমেন্টস ইন ইনক্রিজিং অর্ডার অফ অ্যাটমিক মাস, ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে তিনি মৌলগুলোকে সাজালেন এবং দেখলেন অ্যান্ড ফাউন্ড দ্যাট এভরি 8th এলিমেন্ট, প্রতি অষ্টম মৌলটি রিজেম্বলস প্রপার্টি, তাদের ধর্ম একই হচ্ছে টু দ্য ফার্স্ট এলিমেন্ট, প্রথম এলিমেন্টের সাথে প্রতি অষ্টম এলিমেন্টের ধর্মটা কী হচ্ছে, প্রায় সমান বা এক হচ্ছে। এটাকে আমরা বলছি ল অফ অক্টেভ। এটাকে আমরা কি বলছি? ল অফ অক্টেভ। ল অফ অক্টেভ বলছি। ব্যাপারটা এই সময় প্রায় 60টার বেশি এলিমেন্ট আবিষ্কার হয়েছিল। এলিমেন্টস ওয়্যার ডিসকভার্ড, 60-এর বেশি এলিমেন্ট সেই মুহূর্তে আবিষ্কার হয়েছিল। ঠিক আছে, 60-এর বেশি এলিমেন্ট কিন্তু সেই মুহূর্তে আবিষ্কার হয়েছিল। বোঝা গেছে? তাহলে নিউল্যান্ড অক্টেভ অ্যাকচুয়ালি কি? নিউল্যান্ড অক্টেভে বলছে যে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে যদি পরপর মৌলগুলোকে সাজানো হয় তাহলে বলছে অষ্টম মৌলটি ফার্স্ট মৌলের সাথে সমধর্ম বিশিষ্ট হয়। কথা হচ্ছে এটাই। যেমন ধরো অ্যাকচুয়ালি নিউল্যান্ড ছিল কি, মানে একজন সঙ্গীতজ্ঞ ছিল, গান বাজনায় নিয়ে ব্যস্ত থাকতো। দেখুন আমরা সাধারণত যদি সা রে গা মা পা ধা নি সা দিয়ে দেখি, সা রে গা মা পা ধা নি, 7টা সুর। এটা 1 2 3 4 5 6 7। ঠিক আছে, দেখো সা রে গা মা পা ধা নি, তারপর কি বলি আমরা? আবার সা বলি না, তারপর আবার কি বলি? সা। তাহলে সাটা আবার কি? এটা 8 নম্বর হয়ে গেল না? বাট 8টা কার সাথে সমান হলো? একই হলো, সায়ের সাথে 1 নম্বরের সাথে সমান হলো। তো অ্যাকচুয়ালি তিনি এই গানের রাগগুলো নিয়ে বা গানের সুরগুলো নিয়ে তিনি যখন খেয়াল করেন যে না মৌলগুলোর মধ্যে একই ধর্ম বিশিষ্ট এরকম একটা প্রবাবিলিটি থাকছে যে 8 নম্বর মৌলটি 1 নম্বর মৌলের সাথে সমধর্ম বিশিষ্ট হচ্ছে, তখন তিনি এই সূত্রটি আবিষ্কার করেন বা এই থিওরিটি দেন এবং যেটার নাম হয় কি? ল অফ অক্টেভ। যেটার নাম কি হয়? ল অফ অক্টেভ, অষ্টক সূত্র, যেটাকে কি বলা হয়? নিউল্যান্ডের অষ্টক সূত্র। ঠিক আছে, এবার এক্সাম্পলে চলে যাই। ধরে এরকম হলো যে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। দেখো মাঝখানে ফ্লুরিনের পরে কিন্তু আমরা নিয়নটা লিখলাম না। নিয়ন লিখলাম কি? নিয়ন আমরা লিখিনি। কেন লিখিনি? তার কারণ সেই মুহূর্তে এই ইনার্ট গ্যাস, নিষ্ক্রিয় গ্যাসগুলো আবিষ্কারই হয়নি, তাই আমরা নিয়নটা লিখলাম না। এখন দেখো লিথিয়ামের সাথে গোনো। লিথিয়াম 1 নম্বর 2 3 4 5 6 7 8। তাহলে লিথিয়ামের সাথে কে মিলছে? অষ্টম মৌল হচ্ছে কি? 8th এলিমেন্টটা হচ্ছে সোডিয়াম। এটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট আর এটা হচ্ছে কি? 8th এলিমেন্ট। তাহলে লিথিয়াম আর সোডিয়াম কি? লিথিয়াম অ্যান্ড সোডিয়াম অ্যালকালি মেটাল, ক্ষার ধাতু বলি, যেটাকে আমরা বাংলায় কি বলি? ক্ষার ধাতু, ইংরেজিতে বলি অ্যালকালি মেটাল বলি।
তাহলে এদের ধর্ম একই, এরা দুজনেই মেটাল, অ্যালকালি মেটালস, ক্ষার ধাতু। আবার ধরো বেরিলিয়াম, তাহলে বেরিলিয়ামের সাথে যদি কাউন্ট করি আমরা, দেখা যাচ্ছে বেরিলিয়াম 1 2 3 4 5 6 7 8। বেরিলিয়ামের সাথে তাহলে কার মিল পাচ্ছি? ম্যাগনেসিয়ামের। ওকে, বেরিলিয়ামের সাথে কার মিল পেলাম আমরা? ম্যাগনেসিয়ামের। ওকে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, এটা কি 8 এলিমেন্ট। তাহলে 8 এলিমেন্টটা ফার্স্টের সাথে কি হচ্ছে? সমধর্ম বিশিষ্ট হচ্ছে। তাহলে এখানে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে দেখা যাচ্ছে কি, এদেরকে আমরা বলছি অ্যালকালাইন আর্থ মেটাল। অ্যালকালাইন আর্থ মেটাল মানে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, অ্যালকালাইন আর্থ মেটালস বলছি এদেরকে। হ্যাঁ, এভাবে তুমি বোরন থেকে যদি যাও, বোরনের সাথে মিলবে কে? অ্যালুমিনিয়াম মিলবে। ঠিক আছে, এভাবেই করতে থাকবে। কিন্তু দেখা যাচ্ছে এই সূত্রটা সব জায়গায় কিন্তু প্রযোজ্য নয়। ফার্স্ট অফ অল, এর প্রথমেই যে ডিমেরিট সেটা হচ্ছে ইনার্ট গ্যাস ওয়ার নট ডিসকভার্ড অ্যাট দ্য টাইম, মানে সেই সময় inert gas were not discovered at that time, যে কারণে কিন্তু এই সূত্রটা প্রযোজ্য হয়েছে। এবার যদি মাঝখানে ইনার্ট গ্যাস ঢুকে যায় ফ্লুরিনের পরে, যখন ইনার্ট গ্যাস আবিষ্কার হয়েছে তখন দেখা যাচ্ছে ফ্লুরিনের পরে ইনার্ট গ্যাস কে ঢুকে যাচ্ছে? নিয়ন তো ঢুকছেই। তাহলে দেখো একটাকে যদি লিথিয়াম দিয়ে শুরু করি, তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টা কী হচ্ছে তাহলে? নিয়ন। তাহলে লিথিয়ামের সাথে নিয়ন কি একই ধর্ম বিশিষ্ট? না, লিথিয়াম ক্ষার ধাতু, আর নিয়নটা হচ্ছে কি? নিষ্ক্রিয় গ্যাস। নিয়নটা নিষ্ক্রিয় গ্যাস। তাহলে তখন এই সূত্র কি প্রযোজ্য হলো? হবে না তো এই সূত্র প্রযোজ্য। কেন? দুটো আলাদা আলাদা প্রপার্টির মৌল, তাই। আর সেই মুহূর্তে ইনার্ট গ্যাসগুলো আবিষ্কার হয়নি বলে এই সূত্রটা প্রযোজ্য হয়েছে, তাছাড়া প্রযোজ্য হবে না। আর একটা হচ্ছে কি, দ্বিতীয় আর একটা ত্রুটি, এগুলোকে বলবো আমরা ডিমেরিট, ড্রব্যাক। ওকে, ড্রব্যাক। তাহলে ফার্স্ট ড্রব্যাক কি? সেই মুহূর্তে ইনার্ট গ্যাস আবিষ্কার হয়নি, সেই কারণে এই ত্রুটিটা দেখা গেছে। দ্বিতীয় ত্রুটিটা কি? দিস ল is not applicable for higher elements having for the elements, একটু ভুল লিখলাম, for the elements having higher atomic weight বা অ্যাটমিক মাস। হচ্ছে উচ্চ পারমাণবিক গুরুত্ব সম্পন্ন মৌলগুলোর ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা প্রযোজ্য নয়। দিস ল ইজ নট অ্যাপ্লিকেবল ফর দ্য এলিমেন্ট হ্যাভিং হায়ার অ্যাটমিক ওয়েট। উচ্চ পারমাণবিক গুরুত্ব সম্পন্ন মৌলগুলোর ক্ষেত্রে এই সূত্রটি প্রযোজ্য নয়। তাহলে এই সূত্র ইজ অ্যাপ্লিকেবল আপ টু ক্যালসিয়াম পর্যন্ত এটা অ্যাপ্লিকেবল। ক্যালসিয়াম ছাড়া কিন্তু এই সূত্রটা বা এই লটা প্রযোজ্য নয়। বোঝা গেছে ব্যাপারটা? ভেরি গুড। তাহলে 1864-এ এই ঘটনাটা ঘটলো নিউল্যান্ড অক্টেভ, যে কি হচ্ছে, যে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌলগুলোকে যদি আমরা পরপর সাজাচ্ছি, তাহলে অষ্টম মৌলটি প্রথম মৌলের সাথে সমধর্ম বিশিষ্ট হচ্ছে। ওকে, ঠিক আছে, ভালো কথা। তো এই ঘটনাটা যখন ঘটে তখন কতগুলো মৌল আবিষ্কার হয়েছিল দেখে নিই। 60-এর বেশি মৌল আবিষ্কার হয়েছিল। ঠিক আছে, ভেরি গুড। এরপরে আমাদের এলো লোথার মেয়ার বলে একজন বিজ্ঞানী এলেন। কে? লোথার মেয়ার। 1869। তিনি অ্যাকচুয়ালি কিছুই করেননি। ঠিক আছে, তিনি কি করলেন, যে হি মেড আ গ্রাফ to classify the elements with their properties, তাদের ধর্ম অনুসারে বা অ্যাকর্ডিং টু দেয়ার প্রপার্টিস,
অ্যাকর্ডিংলি দেয়ার প্রপার্টিজ বা অ্যাকর্ডিং টু দেয়ার প্রপার্টিজ, যাই হোক তাদের মৌলগুলোর ধর্ম অনুসারে তাদেরকে গ্রাফে রিপ্রেজেন্ট করলেন তিনি, একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আনলেন 1869 কে লোথারমিয়ার নামে একজন বিজ্ঞানী। ঠিক আছে, তিনি তাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে মৌলগুলোকে তিনি আলাদা করতে চাইলেন, মৌলগুলোর একটা ক্লাসিফাই করলেন, একটা শ্রেণীবিন্যাস করতে চাইলেন মৌলগুলোকে। তাহলে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কার কার মধ্যে ছিল, গ্রাফটা কার কার মধ্যে ছিল? গ্রাফটা ছিল অ্যাটমিক ভলিউম ভার্সেস অ্যাটমিক মাস, মানে পারমাণবিক আয়তন আর পারমাণবিক ভরের মধ্যে গ্রাফটা ছিল। পারমাণবিক আয়তন এটা হচ্ছে পারমাণবিক আয়তন, এটা হচ্ছে পারমাণবিক ভর, এগুলো নিয়ে। কিন্তু অ্যাকচুয়ালি তিনি সেই সময় মাত্র 56 এলিমেন্টকেই ক্লাসিফাই করতে পেরেছিলেন। ক্লাসিফাইড শুধুমাত্র 56টা এলিমেন্টকেই ক্লাসিফাই করা গেছিলো। সেই ক্লাসিফিকেশনটা কীভাবে হয়েছিল? একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন নেওয়া হয়েছিল, যে গ্রাফটা কার মধ্যে হয়েছিল? অ্যাটমিক ভলিউম ভার্সেস অ্যাটমিক মাস, পারমাণবিক আয়তন এবং পারমাণবিক ভরের মধ্যে গ্রাফটা হয়েছিল। এখন আমরা গ্রাফটা একটুখানি দেখব। ওকে, গ্রাফটা একটু এঁকে নিই। ওকে, একটু বড় করে দিই এটা। ওকে, এটা গেল গ্রাফ। এদিকে লিখি অ্যাটমিক ভলিউম আর এদিকে লিখবো আমরা অ্যাটমিক মাস। এদিকে অ্যাটমিক মাসও বাড়বে, এদিকে অ্যাটমিক ভলিউমও বাড়বে। ঠিক আছে, গ্রাফটা দেখতে এক্স্যাক্ট সেই গ্রাফটা হয়তো এই মুহূর্তে আঁকা সম্ভব নয়, বাট গ্রাফটা দেখতে অনেকটা এরকমই ছিল। এরকম একটা গ্রাফ তিনি এঁকেছিলেন, বইয়ে অনেকটাই সিমিলার টু দিস গ্রাফ পাবে, এরকম একটা গ্রাফ ছিল। এবার গ্রাফের মধ্যে কোন কোন জায়গায় গ্রাফের অ্যাকচুয়ালি গ্রাফটা করলেন পারমাণবিক আয়তন ও পারমাণবিক ভরের মধ্যে, তাহলে কোন কোনভাবে গ্রাফটার মৌলগুলোকে তিনি পৃথক করতে পারলেন বা শ্রেণীবিন্যাস করতে পারলেন, আলাদা করলেন কীভাবে? বলছে এই যে গ্রাফের প্রতিটা গ্রাফের যে পিক পয়েন্ট আছে, শীর্ষবিন্দু আছে, এই শীর্ষবিন্দুকে কাদেরকে রাখলেন? এই শীর্ষবিন্দুকে রাখলেন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। এবার গ্রাফের যে নিম্নমুখী অঞ্চলগুলো, এটা গ্রাফের এটা নিম্নমুখী, নিচের দিকে নামছে, তাই না? এটা নিচের দিকে নামছে তো, হ্যাঁ, নিম্নমুখী অঞ্চল। তাহলে এটাও নিম্নমুখী অঞ্চল, এটাও নিম্নমুখী অঞ্চল, এটাও নিম্নমুখী অঞ্চল। তাই নিম্নমুখী অঞ্চলে তিনি রাখলেন বেরিলিয়াম, এখানে ম্যাগনেসিয়াম, এখানে ক্যালসিয়াম, এখানে কাকে রাখলেন? স্ট্রনসিয়াম, SR। ঠিক আছে, নিম্নমুখী ওই গ্রাফের ঊর্ধ্বমুখীতে একটা আছে, নিম্নমুখীতে একটা আছে। আর পিক পয়েন্টে হচ্ছে কাদের? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। নিম্নমুখে কাদেরকে রেখেছেন? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম। এগুলো সবই এক সমধর্ম বিশিষ্ট। ঊর্ধ্বমুখী পজিশনে কাদেরকে রেখেছেন? ঊর্ধ্বমুখী পজিশনে রাখা হয়েছে হ্যালোজেনগুলোকে, ফ্লুরিন, ক্যালসিয়াম, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরকমভাবে গেছে। আর কি করেছেন? এই যে গ্রাফের যে নিম্ন তলটা রয়েছে, প্রতিটা গ্রাফের নিম্ন তল, একটা পিক পয়েন্ট আছে, একটা নিম্নবিন্দু রয়েছে, এই নিম্ন তলে তিনি রেখেছিলেন সন্ধিগত মৌল, যেগুলো হচ্ছে কি আয়রন, কোবাল্ট, নিকেল।
আরও রয়েছে, আরও এখানে রয়েছে, এখানে সব রয়েছে, বাট তিনি নিম্ন তলে কাদেরকে রেখেছেন? সন্ধিগত মৌলদের। এর নিচে নেই, এদিকে রয়েছে, এদিকে রয়েছে, সরি এই সাইডে নেই, এই সাইডে নেই, এই সাইডে সন্ধিগত মৌল নেই, এই সাইডে রয়েছে, ঠিক আছে। তাহলে কি ফার্স্ট অফ অল পিক পয়েন্টে তিনি রাখলেন কাদেরকে? ক্ষার ধাতু, সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম এদেরকে রাখলেন। গ্রাফের নিম্নাভিমুখী রাখলেন তিনি ক্ষারীয় মৃত্তিকা ধাতু, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম। আর গ্রাফের ঊর্ধ্বমুখী অঞ্চলগুলোতে রাখলেন, ঊর্ধ্বমুখী বলতে এই দিকেই তো উঠছে গ্রাফটা, না গ্রাফটা তো এই দিকে উঠছে, তো এটা হচ্ছে ঊর্ধ্বমুখী অঞ্চল। ঊর্ধ্বমুখী অঞ্চলে কাদেরকে রাখলেন? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, মানে হ্যালোজেনগুলোকে। তাহলে গ্রাফের এটা আমরা লিখে নিই। গ্রাফটা ভালো করে আরেকবার দেখে নাও, বেশ, বা ভিডিওটা দেখার সময় স্ক্রিনশট নিয়ে রাখবে, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। বারবার দেখবে একই ভিডিও, কিন্তু বুঝতে অসুবিধে তাহলে হবে না। দেখো এবার গ্রাফের মূল কথাটা কী ছিল সেটা লিখে দিই। ফার্স্ট পয়েন্ট এক্সপ্লেনেশন, যে এভরি পিক point is occupied by alkali metals, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এটসেট্রা। গ্রাফের প্রতিটা পিক পয়েন্ট, সেই পিক পয়েন্ট কাদের দ্বারা অধিকৃত হচ্ছে? অ্যালকালি মেটাল, ক্ষার ধাতু দ্বারা অধিকৃত হচ্ছে। নাম্বার 2, ডিসেন্ডিং পার্ট অফ কার্ভ বা অফ দ্য কার্ভ is occupied by alkaline earth metals, যেমন হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এটসেট্রা। ওকে। 3 নম্বর কি? অ্যাসেন্ডিং পার্ট of curve is occupied by halogens, by কি? halogens যেমন হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এটসেট্রা। ওকে। নাম্বার 4, ট্রাফ, মানে নিম্নাভিমুখী যে অঞ্চলটা রয়েছে, এই যে অঞ্চলটা প্রতিটা গ্রাফের এরকম একটা অংশ পাচ্ছি না, এই অংশটাই ট্রাফ বলে ওটাকে। পার্ট অফ কার্ভ, CURVE, কার্ভ is occupied by transition elements, ওকে, যেটা ট্রানজিশন মেটালও বলা হয় সেগুলোকে, যেমন হচ্ছে আয়রন, কোবাল্ট, নিকেল এটসেট্রা। তাহলে কি পেলাম আমরা? প্রতিটা গ্রাফের পিক পয়েন্টে থাকছে অ্যালকালি মেটাল, ডিসেন্ডিং পার্টে থাকছে অ্যালকালাইন আর্থ মেটাল, অ্যাসেন্ডিং পার্টে থাকছে হ্যালোজেন, আর প্রতিটা গ্রাফের নিম্নাভিমুখী নিম্ন যে সমতল ওই কার্ভ বা যে রেখাটা, বক্ররেখাটা রয়েছে নিম্নাংশটা, সেই নিম্নাংশে কে রয়েছে? সেই নিম্নাংশে, কার্ভের নিম্নাংশে রয়েছে ট্রানজিশন মেটাল বা সন্ধিগত মৌল। ট্রানজিশন মেটালকে বলা হয় বাংলায় সন্ধিগত মৌল। ট্রানজিশন মেটালকে বলা হয় সন্ধিগত মৌল। বোঝা গেছে তাহলে এই পর্যন্ত? নেক্সট, এরপরে যেটা রয়েছে যেটা হচ্ছে মেন্ডেলিভস পিরিয়ডিক টেবল, যেটা মোস্ট ইম্পর্টেন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা রয়েছে, এটা ওই 1869 থেকেই শুরু হয়েছে। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই থাকলো এই হিস্ট্রিটা
যেটা প্রথম থেকে যদি আমরা বলতে শুরু করি, তাহলে ফার্স্ট আমরা দেখলাম অ্যারিস্টটলের কিছু থিওরি, যে থিওরিটা দেখে আমরা পেলাম কি, যে তখন পৃথিবীর মোট যে চারটে মৌল বা অংশ রয়েছে, যেটাকে আমরা 4 এলিমেন্ট থিওরি বলি অ্যারিস্টটলের, যেমন হচ্ছে কি মাটি, আগুন, জল, বায়ু। তারপর ল্যাভোসিয়ার এলেন 1789-এ, তিনি 33টা মৌল নিয়ে কাজ শুরু করলেন এবং তিনি মোট মৌলগুলোকে দুটো জায়গায় ভাগ করতে পেরেছিলেন, ধাতু এবং অধাতু, বাট ধাতু কল্পের তিনি ব্যাখ্যা কোনো দিতে পারেননি। তারপর বার্জেলিয়াস এলেন, বার্জেলিয়াস 1828 খ্রিস্টাব্দে এলেন, তিনি পিরিয়ডিক টেবল একটা তৈরি করলেন, একটা সারণী তৈরি করলেন, যে সারণীটা অ্যাটমিক ওয়েটের উপর ডিপেন্ড করে করলো, এবং তিনি কিন্তু প্রথম মৌলগুলোর সিম্বলাইজ মানে চিহ্ন তিনি প্রথম দেন আর কি, তিনি প্রথম করেন। এরপর ডোবেনিয়ার ট্রাইডস এলো 1829 খ্রিস্টাব্দে, তিনি কী করলেন, মৌলগুলোকে তাদের ক্রমবর্ধন পারমাণবিক ভর অনুসারে সাজালেন এবং তিনটে করে মৌল তিনি নিলেন। এরকম করে 3টে মৌল নেওয়া হয়েছে বলেই এটার নাম কিন্তু ট্রায়াডস, ঠিক আছে, 3টে করে মৌল নেওয়া হয়েছে বলে এর নাম ট্রায়াডস। 3টে করে মৌল নিয়ে যখন দেখলেন মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব পাশাপাশি উপস্থিত মৌল দুটোর পারমাণবিক গুরুত্বের গড়ের সাথে আনুমানিকভাবে সমান, এরকম 3 জোড়া মৌল পাওয়া গেল, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাছাড়াও আরেক জোড়া মৌল দেখা যায় কোনো সময়, যেমন সেটা হচ্ছে তোমার সালফার, সেলেনিয়াম আর টেলুরিয়াম। সালফারের দেখা যায়, সেলেনিয়াম আর টেলুরিয়াম, এই 3টের মধ্যেও দেখা যায়। একটুখানি লিখে নাও, 32, এটা হচ্ছে 80.7, এটা হচ্ছে 129, একটুখানি তোমরা অ্যাভারেজটা বার করে নিও, ঠিক আছে। বাট অসুবিধা একটাই, তিনি শুধুমাত্র 9 থেকে 12টি মৌলের ক্ষেত্রে কথা বলতে পেরেছিলেন, বাকিগুলোর ক্ষেত্রে বলতে পারেননি। তারপরে নিউল্যান্ডস অক্টেভ এলো 1864-এ, তিনি কী করলেন, যে ক্রমবর্ধন পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌলগুলোকে পরপর সাজালেন এবং দেখলেন যে 8ম মৌলটি প্রথম মৌলের সাথে সমধর্ম বিশিষ্ট হয়, এবং তিনি সেই মুহূর্তে 60টা মৌল আবিষ্কার হয়েছিল, 60 মৌল আবিষ্কার হয়েছিল, যার তখন তিনি এটা করেন। তারপর দেখা যাচ্ছে এরকম, কিন্তু এই যে সূত্রটা তখন দেখা গেল, এক্সাম্পল এটাই, কিন্তু তখন নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার হয়নি। যখন নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার হয়ে গেল, নিষ্ক্রিয় গ্যাস যখনই ফ্লুরিনের পরে চলে এলো, তখন কিন্তু লিথিয়ামের সাথে আর সোডিয়ামের কোনো মেল মানে কোনো ধর্মের মানে কি বলবো একই হলো, বাট ওই সূত্রানুসারে নিষ্ক্রিয় গ্যাস যখনই বেশি হয়ে যাচ্ছে, তখন লিথিয়ামের থেকে 8ম মৌলটা কিন্তু আর সোডিয়াম হচ্ছে না, হচ্ছে কি 8ম মৌলটা আর সোডিয়াম পাওয়া যাচ্ছে না, 8ম মৌলটা কী পাওয়া যাচ্ছে, নিয়ন পাওয়া যাচ্ছে। তাই এই সূত্রটাকে কিন্তু তখন প্রযোজ্য করা যাবে না। আর সেই মুহূর্তে শুধুমাত্র এরা অ্যাপ্লিকেবল ছিল ক্যালসিয়াম পর্যন্ত, এই ক্যালসিয়ামের পরবর্তী মৌলগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল ছিল না। আর হায়ার অ্যাটমিক ওয়েট বা যে সমস্ত মৌলগুলো উচ্চ পারমাণবিক ভর সম্পন্ন, তাদের ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য নয়। এরপরে লোথার মিয়ার এলেন 1869-এ, তিনি একটা গ্রাফ তৈরি করলেন পারমাণবিক আয়তন এবং পারমাণবিক ভরের মধ্যে, এবং সেই গ্রাফ অনুসারে তিনি বিভিন্ন কথা দেখালেন। 56টা এলিমেন্ট নিয়ে তিনি এই কাজ করেছিলেন, যে গ্রাফের পিক পয়েন্টে পাওয়া গেছিল ক্ষার ধাতুগুলোকে, ডিসেন্ডিং অর্ডারে পাওয়া গেছিল অ্যালকালি মেটালসগুলোকে, অ্যাসেন্ডিং অর্ডারে পাওয়া গেছিলো হ্যালোজেনগুলোকে, আর কি ওই গ্রাফের নিম্নাভিমুখী নিম্ন অঞ্চল বক্র অঞ্চলটায় পাওয়া গেছিলো সন্ধিগত মৌল ফেরাস, কোবাল্ট, নিকেল। এরপরে মেন্ডেলিভ পিরিয়ডিক টেবল, যেটা তোমাদের নেক্সট ক্লাসে করা হবে। সবাইকে বলা হচ্ছে ঠিকভাবে পড়াশোনা করবে, প্রতিটা জিনিস খাতায় লিখে করবে, বারবার পড়বে, আর না পারলে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। থ্যাংক ইউ।